পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশফাক আহমেদ। বাংলাদেশের অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অনস্বীকার্য। কয়েক মিলিয়ন বাংলাদেশি প্রবাসীর বিভিন্ন দেশ থেকে পাঠানো অর্থ বাংলাদেশের অর্থনীতিতে বিশাল অবদান রেখে চলেছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস এই রেমিটেন্স। মার্চ মাসে বাংলাদেশে প্রবাসী আয়ের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে মার্চ মাসে প্রবাসীরা বৈধ পথে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি পরিমাণে রেমিটেন্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন। বাংলাদেশে গত বছরের 5 অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে টানা 7 মাস ধরে প্রতি মাসে 200 কোটি মার্কিন ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা। রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ বাড়ছে। শুধু তাই নয়, প্রবাসীদের পাঠানো এই অর্থ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতকেও ব্যাপকভাবে প্রভাবিত করে। প্রবাসী আয় ও বাংলাদেশের অর্থনীতি, সম্ভাবনা ও চ্যালেঞ্জ এই বিষয় নিয়ে আলোচনা করতে আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত আছেন অর্থনীতি বিশ্লেষক সাইফুল হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা দেখছেন অনুষ্ঠান সবাইকে স্বাগতম। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি বেশ খুশি। সাইফুল হোসেন, আমি সরাসরি আপনার সাথে প্রশ্নেই চলে আসি যে বিষয়গুলো নিয়ে। আসলে প্রবাসী আয় বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টি নিয়ে আমরা আসলে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই আপনার সাথে। প্রথমে যদি খুব স্বাভাবিকভাবে একটু জিজ্ঞেস করি, বাংলাদেশের অনেক দর্শক অথবা আমেরিকা এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ যারা আছেন, যারা রেমিটেন্স পাঠান, কিন্তু অনেকেই আসলে জানেন না যে এই যে রেমিটেন্সটা বাংলাদেশের অর্থনীতিতে আসলে কিভাবে অবদান রাখে। এই বিষয়টা যদি একটু বলতেন সাইফুল হোসেন। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রবাসে যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, অ্যাকচুয়ালি যারা আপনারা প্রবাসে দীর্ঘদিন ধরে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে দেশে টাকা পাঠাচ্ছেন, তাদের টাকা এই দেশের অর্থনীতির বিনির্মাণে দুর্দান্তভাবে কাজ করে যাচ্ছে। আমরা জানি, ধরেন প্রবাসী আয় আর দেশি যে আয়, এই দুটোর মধ্যে পার্থক্য কি? প্রবাসে যারা আয় করছেন তারা মূলত ডলার আয় করছেন এবং বাংলাদেশের অর্থনীতিতে ডলার পাঠাচ্ছেন। দেশে যারা কাজ করছেন তারা টাকা উপার্জন করছেন। প্রবাসের আয় যখন বিদেশে আসে, মূলত এটা অর্থনীতির নানাবিধ খাতে, এমনকি সার্বিক অর্থনীতির উন্নয়নে এটা দারুণভাবে ভূমিকা রাখে। প্রথম দেখেন, প্রবাসী আয় যেটা করে সেটা হচ্ছে রিজার্ভ বৃদ্ধিতে সহায়তা করে। কারণ রিজার্ভ কিন্তু সংরক্ষিত হয় ডলারে, টাকায় না। যখন প্রবাসী আয় কমে যায় তখন আমাদের রিজার্ভ কমে যায়, যখন প্রবাসী আয় বাড়ে তখন আমাদের রিজার্ভটা বেড়ে যায়। বৈদেশিক যে সেটেলমেন্ট আছে, আমরা মূলত আমদানি নির্ভর দেশ। আমরা বেশিরভাগ ইম্পোর্ট করি, আমরা এক্সপোর্ট করি কম। আমাদের ট্রেড ইমব্যালেন্স আছে, তার মানে ফরেনাররা আমাদের কাছে বেশি টাকা পায়, আমরা কম টাকা উপার্জন করি। এই যে বৈদেশিক সেটেলমেন্টের ক্ষেত্রে ইউএস ডলার, মানে রেমিটেন্সে যে টাকাটা আসে, যে ডলারটা আসে, সেটা খুব বড় ভূমিকা পালন করে। জি। তাছাড়া ধরেন দেশের এমপ্লয়মেন্ট, দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, গ্রামীণ অর্থনীতি, শহরের অর্থনীতির উন্নয়ন, জিডিপির প্রবৃদ্ধি, সার্বিক ক্ষেত্রে প্রবাসী আয় ভূমিকা পালন করে। জি, যদি আমাদের দেশের প্রবাসী আয় কমে যায়, তাহলে আমাদের অর্থনীতি স্থবির হয়ে যায়। তার বড় কারণ আমাদের আন্তর্জাতিক যে লেনদেন, সেখানে একটা বড় বাধার তৈরি হয়। আমাদের বিদেশি যে ঋণ আছে, সেই ঋণের যে সেটেলমেন্ট করতে হয়, সেই সেটেলমেন্টেও আমরা তখন পিছিয়ে যাই। আমাদের দায় দেনা তখন পরিশোধ করা কঠিন হয়ে যায়। ফলে প্রবাসী আয় খুবই গুরুত্বপূর্ণ অর্থনীতির জন্য, দেশীয় আয়ের চাইতে অনেক বেশি। জি, আমি ঠিক এই জায়গায় যদি একটু প্রশ্ন রাখি আপনার কাছে সাইফুল হোসেন, যে বিষয়টি, এই যে রেমিটেন্সের অর্থ বাংলাদেশে আসার পরে এটি সরকার নানাভাবে বিনিয়োগ করে, এই যে বিনিয়োগ, এটি বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় অবদান রাখে এবং আরও কোন কোন সেক্টর অথবা কিভাবে আসলে এটা বিনিয়োগ করলে আপনি মনে করেন যে আরো বেশি বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে? ব্যাপার হচ্ছে গভর্নমেন্টের কাজ দেশকে বিনির্মাণ করা, তাই তো বিবিধ ক্ষেত্রে মানে প্রায়োরিটি সেক্টর গভর্নমেন্ট নির্ধারণ করে। যেমন ধরেন আমাদের দেশের মূল সমস্যা কি? আমাদের কিন্তু ক্রমবর্ধমান বেকারত্ব, পোভার্টি লেভেল অনেক বড় সমস্যা ছিল, এখন পোভার্টি অনেকটা নেমে গেছে। তারপরে
মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমাদের কিন্তু সেই পরিমাণ না, যেমন ধরেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে আছে। তারপরে ধরেন আমাদের গ্রামীণ অর্থনীতি কিন্তু মূলত এখন প্রবাসী আয় নির্ভর হয়ে গেছে। কৃষি ক্ষেত্রে আমাদের মডার্নাইজেশনের প্রয়োজনীয়তা আছে। মানে আমাদের অর্থনীতির সার্বিক ক্ষেত্রে, যেমন ধরেন হেলথ, যদি আপনি বলেন হেলথের ক্ষেত্রে, আমাদের এডুকেশনের ক্ষেত্রে, মানে আমাদের সবগুলা ক্ষেত্র আপনার ডেভেলপ করেছে বটে, কিন্তু সেখানে প্রচুর কাজ করার আছে। এবং এই প্রত্যেকটা কাজে গভর্নমেন্টের উচিত হচ্ছে প্রায়োরিটি সেক্টর ঠিক করে এক একটায় টাকা বিনিয়োজিত করা। আর প্রবাসী আয় প্রত্যেকটা জায়গায় আপনার প্রভাব ফেলতে পারে। কারণ আমরা যেসব আমাদের ঘাটতি বাজেট আমরা জানি, কারণ আমরা যে বাজেট করি সেই বাজেটের পুরা টাকা আমরা সংস্থান করতে পারি না। সেই বাজেটের টাকা সংস্থান করি কিভাবে? আমরা ঋণ নেই, দেশীয় ঋণ নেই এবং ফরেন ঋণ নেই। তো যদি আমাদের প্রবাসী আয় বাড়াতে পারি, আমরা আমাদের উদ্যোগ নিয়ে আমরা প্রবাসী আয়কে আরো বুস্ট আপ করতে পারি, তাহলে আমাদের ফরেন ঋণের উপরেও নির্ভরতা কমতে পারে, আমাদের সার্বিক অর্থনীতি চাঙ্গা হতে পারে। তার মানে আমি বলতে চাচ্ছি যে একেবারে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত, আন্তর্জাতিক বাণিজ্য পর্যন্ত, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এমপ্লয়মেন্ট বলেন, এভরি ক্ষেত্র, প্রতিটা ক্ষেত্রে ফরেন যে রেমিটেন্স আছে সেটার অবদান আছে এবং সেটাকে কাজে লাগানো যায়। এখন গভর্নমেন্টের কাজ হচ্ছে যে ধরেন রেমিটেন্স আমাদের যে পরিমাণ আসছে, এখন কেন রেমিটেন্স আপনার বেড়ে গেছে? গত 24 দিনে রেমিটেন্স এসেছে 270 কোটি মার্কিন ডলার, যেটা সর্বকালের আমাদের দেশের সর্বোচ্চ। 2020 সালে আমরা জানি যে রেমিটেন্স এসেছিল 250 কোটি ডলার এক মাসে। কারণ তখন আমরা খুব সংকটে পড়ে গেছিলাম। বিদেশে যারা যারা কাজ করছিল তারাও একটা ভয় ছিল যে যদি মারা যায় তাহলে তাদের টাকাগুলো কই যাবে। তখন তারা দেশে টাকা পাঠিয়েছিল। তো এই গভর্নমেন্ট বুস্ট আপ করে এবং যে কোনো ভাবে হোক, যদি আমরা রেমিটেন্সের ফ্লোটাকে বাড়াতে পারি, তাহলে আমাদের সার্বিক অর্থনীতির যে অগ্রযাত্রা সেটা মানে চলতে থাকবে এবং আমরা আরো একটু ভালো অবস্থায় যাব, আমাদের জিডিপি সাইজ বাড়বে, আমাদের মাথাপিছু ইনকাম বাড়বে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন এই জায়গা থেকেই যদি আসি, যে যদি বলি যে বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স বৃদ্ধির জন্য আরও কি ধরনের নীতি গ্রহণ করতে পারে বা সরকার আসলে কি ধরনের পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, রেমিটেন্স তো বাইরে, একটু আগে আমরা আলাপ করলাম যে বাইরে প্রবাসীরা যে আয় করছে সেটা যেটা পাঠাচ্ছে সেটাই তো রেমিটেন্স। এখন রেমিটেন্স আসার পথে বাধা কি? এখানে দুটো বিষয় আমি একটু আলাপ করতে চাই। সেটা হচ্ছে আপনার রেমিটেন্সের যে পরিমাণ ফ্লো, এই ফ্লো বাড়ানো একটা ব্যাপার। আবার যারা আমাদের ধরেন 1 কোটির বেশি, 1,30,40,00,000 লোক বাইরে কাজ করছে, তাদের ইনকামের সাইজ বাড়ানো, দুটো জিনিস। যদি তাদের ইনকাম বাড়ে এবং তারা যদি সঠিকভাবে বৈধ চ্যানেলে পাঠায়, তাহলে আমাদের রেমিটেন্স বেড়ে যাবে। তাহলে প্রথম আমাদের যোগ দেওয়া দরকার গভর্নমেন্টের, বিশেষ করে, যে তাদের ইনকামটা কিভাবে বাড়ানো যেতে পারে, তাদের যেতে প্রচুর খরচ সেটাকে কিভাবে কমানো যেতে পারে। তাহলে ইনকাম বাড়ানোর ক্ষেত্রে আপনার যেটা করা দরকার, তাদের দক্ষতার উন্নয়ন করা খুবই জরুরি। শুধু যদি তারা ইংরেজি ভাষাটা জানে, বা মিডল ইস্টের যে কান্ট্রি গুলাতে যায় সেই কান্ট্রিতে যে ধরনের ভাষা চলে, আরবি ভাষা ধরেন, এই ভাষাগুলো যদি তারা একটু শুধু কথ্য ভাষাটা জানে, তাহলে তাদের ইনকাম ডাবল হয়ে যাবে। তারপরে যদি যে স্কিল নিয়ে তারা যায়, এরা কোনো স্কিল নিয়ে যায় না, কারণ কোনো স্কিল ডেভেলপমেন্টের দিকে তাদের কোনো নজর থাকে না। তারা মূলত বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন দালাল ধরে, বিভিন্ন ভাবে তারা যায়। কিন্তু যদি ওই যাওয়ার পাশাপাশি তাদের স্কিল ডেভেলপমেন্ট করানো যেত, যেমন ধরেন যে যুগাড়ির কাজ করে সে যদি ওইটা ভালো করে কাজ করতো, যে যে দেয়াল গাঁথে সে যদি রাজমিস্ত্রির কাজ করে সে যদি ওইটাকে ভালো করে করতে পারতো, ওয়েল্ডিং এর কাজ করতে পারতো, মানে এগুলো একটু প্রফেশনালি করতে পারতো, সাথে যদি ভাষার উন্নয়ন সে করতে পারতো, তাহলে তার ইনকাম 2 গুণ 3 গুণ ইভেন 4 গুণ হতে পারতো। তারপরে এখন ফ্রিল্যান্সিং এর যে সুযোগ তৈরি হয়েছে সারা বিশ্বে, ইন্টারনেট ভিত্তিক জ্ঞান, কম্পিউটার ভিত্তিক জ্ঞান, এই জ্ঞানগুলোতে যদি তারা দক্ষ হয়ে উঠতে পারে, তার মানে তাদের স্কিল সেট একাধিক যদি এখন হয়, তাহলে আমাদের প্রবাসী যারা কাজ করছে প্রবাসে, তাদের ইনকাম কয়েক গুণ হতে পারে। যেমন দেখেন, মানে আগস্টের আগ পর্যন্ত আমরা যে হিসাব জানি, যে ইন্ডিয়ান অল্প কিছু লোক বাংলাদেশে কাজ করে, কিন্তু তারা যে পরিমাণ রেমিটেন্স নিয়ে যায়, আমরা সেই পরিমাণ রেমিটেন্স প্রপোর্শনালি আমরা আনতে পারি না। আমরা তার কয়েক ভাগের মানে 1 ভাগ আনি, বিকজ অফ আওয়ার লেস স্কিলস, আমাদের পিপলের স্কিল কম থাকার কারণে। তো ফলে স্কিল বাড়ানো একটা ব্যাপার, তাহলে প্রবাসী আয় বাড়বে। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে, আপনার বিদেশ থেকে যারা টাকা পাঠাচ্ছে তারা 2 ভাবে পাঠাচ্ছে। একটা হচ্ছে বৈধ চ্যানেলে পাঠাচ্ছে, আর একটা হচ্ছে অবৈধ চ্যানেলে পাঠাচ্ছে। অবৈধ চ্যানেলে কেন পাঠাচ্ছে? অবৈধ চ্যানেলে পাঠানোর কারণ হচ্ছে তারা যে রেট পাচ্ছে, এই রেটটা বেশি পাচ্ছে, নাম্বার 1, এবং তারা যখন তখন দ্রুত টাকাটা পেয়ে যাচ্ছে। যদি বৈধ পথে তারা টাকা পাঠাতে চায়,
তাহলে অনেক ক্ষেত্রে দেখবেন যে কার মাধ্যমে পাঠাবে, কিভাবে পাঠাবে, পাশাপাশি কোনো এক্সচেঞ্জ হাউস পাচ্ছে না, বা ব্যাংকের কোনো শাখা হয়তো সেখানে নেই। মানে তাদের অনেক ধরনের ঝক্কি ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু অবৈধ পথে পাঠালে ইজিলি চলে আসে এবং রেট বেশি পায়। আবার প্রণোদনার যে ব্যাপার, গভর্নমেন্ট যেটা ডিক্লেয়ার করেছিল বা এখনো যেটা বহাল আছে, সেই প্রণোদনাও তাদের অভিযোগ ছিল যে অনেক ক্ষেত্রে তারা প্রণোদনা ঠিক মতো পায় না। তাহলে সেই প্রণোদনাকে মানে এনশিওর করা, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে মানে কার্ড মার্কেট, যেটা যেটা হুন্ডির মাধ্যমে যে টাকাটা আসছে সেটার যে রেট পাচ্ছে এবং বৈধ পথে যে রেটটা পাচ্ছে, এটার জন্য কাছাকাছি যায়। যদি যায় তাহলে তাহলে দেখবেন যে আমাদের রেমিটেন্সের ফ্লো বেড়ে গেছে। তার মানে দক্ষতা বৃদ্ধি একটা বিষয়। সেকেন্ড বিষয়টা হচ্ছে আপনার বৈধ পথে টাকা সঠিকভাবে মানে পাঠানোর ব্যবস্থা করা, এবং রেটটা যেন তারা ভালো রেট পায়। তাহলে দেখবেন যে আপনার রেমিটেন্সের ফ্লো এখন যেটা চলছে আরো অনেক বেড়ে গেছে। ঠিক এই জায়গায় সাইফুল হোসেন, আপনি যেমনটা বলছিলেন যে প্রবাসীদের ইনকামের যে সাইজ অথবা তাদের আসলে আয়ের উপায়টা বাড়ানোর জন্য ভাষা ও তাদের দক্ষতা উন্নয়নের জন্য বাংলাদেশ থেকে যখন বিভিন্ন দেশে যাচ্ছেন একজন কর্মী হিসেবে, তখন তার আসলে ভাষাগত এবং কাজের যে দক্ষতার বিষয়টি বিগত 53-54 বছরে বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা কি যথেষ্ট উদ্যোগ নিয়েছে এই বিষয়গুলোর দিকে, নাকি শুধু বিদেশে লোক পাঠানোর ব্যাপারে আসলে বাংলাদেশের আগ্রহটা বেশি, কিন্তু এই যে জনবল দক্ষ করার যে বিষয়টি, এই জিনিসটি আসলে কি কারণে হয়ে ওঠে না আপনি মনে করেন সাইফুল হোসেন? ব্যাপার হচ্ছে এখানে আসলে যেমন ধরেন আমরা জানি যে রেজিম গুলা চলে গেছে আমাদের এখানে। প্রথমত ধরেন আমাদের স্বাধীনতার পরপরই আমরা একটা ভঙ্গুর রাষ্ট্র দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। সেখান থেকে এই যে গত আগস্ট পর্যন্ত আমাদের যে যাত্রা, এই যাত্রার মধ্যে দেখবেন যে স্মুথনেস কম আছে। গভর্নমেন্ট গুলার যতটা না তাদের জনগণের প্রতি কনসেন্ট্রেশন দেওয়া দরকার ছিল, তার চেয়ে তারা কনসেন্ট্রেশন দিয়েছে তাদের নিজেদের মানে ক্ষমতা টেকসই করার জন্য এবং নিজেদের মানি মেকিং এর ক্ষেত্রে। ফলে মানে বিভিন্ন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন বা গভর্নমেন্ট সেক্টর থেকে জনগণকে দক্ষ করে তোলার কাজ, যেটা সরকারকে ফুললি করা দরকার, আমার মনে হয় না সেই কনসেন্ট্রেশন দিয়ে তারা কাজটা করেছে। আরেকটা বিষয়, আমাদের মতো মানে জনবহুল দেশে শুধুমাত্র গভর্নমেন্ট আপনার এই পুরা স্টেপটা নিতে পারবে না, প্রাইভেট সেক্টরকেও সামনে সমানভাবে এগিয়ে আসতে হবে। দেখেন প্রাইভেট সেক্টরেও কিন্তু সেইভাবে এগিয়ে আসার মতো অবস্থা তৈরি হয়নি আমাদের এখানে। মূলত সব ছেলে মেয়ের প্রত্যাশা থাকে তারা মাস্টার্স পাস করবে, তারা এডুকেশনে যায়। বরং তারা যদি সেটা না করে ভোকেশনাল ট্রেনিং এর দিকে যেত, এবং যদি প্রচুর ভোকেশনাল ট্রেনিং সেন্টার আমাদের দেশে সরকারি এবং ব্যক্তিগতভাবে গড়ে উঠতো, তাহলে এই এই মানুষগুলো যারা বিদেশে যায় তারা সঠিক ট্রেনিং এর মধ্যে ঢুকতে পারতো। আর একটা ব্যাপার হচ্ছে, দেখেন যারা বিদেশে যাচ্ছে তারা কিন্তু শহর থেকে কম যাচ্ছে, তারা যাচ্ছে মূলত গ্রাম থেকে। তারা বিদেশে যাওয়ার জন্য প্রথমত যে ভাড়া, সেই ভাড়াই কয়েক গুণ। তারপরে যেখানে আপনার লাগে হয়তো কয়েক হাজার টাকা, 70-80 হাজার টাকা একজন বিদেশে চলে যেতে পারে, তার সেখানে লাগে 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা। তো তাদের এই টাকার সংস্থান করা, কিভাবে তারা যাবে, কোন দালালের মাধ্যমে যাবে, কোন পথে যাবে, এইটা ম্যানেজ করা মানে খুব বড় একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। যদি এই প্রক্রিয়াগুলো স্মুথ হতো, তখন তারা মানে স্কিল ডেভেলপমেন্টের দিকে মনোযোগ দিতে পারতো। এবং সেই ক্ষেত্রে গভর্নমেন্ট এবং ব্যক্তিগত লেভেলের প্রচারণা এবং সুযোগ সুবিধা, ইনফ্রাস্ট্রাকচার, এগুলো বাড়ানো দরকার। তাহলে আপনি দেখবেন যে আস্তে আস্তে মানে এই জিনিসটা সামনে আসবে এবং তারা দক্ষ হয়ে উঠবে এবং দক্ষ হয়ে তারা বিদেশে যাবে। আমার মনে হয় বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যখন ক্ষমতায় এসছে এবং এখন থেকে সামনের যে সব সরকার ক্ষমতা আসবে, তারা তারা এই দিকগুলাতে খেয়াল করবে। বিশেষ করে তারা জনকল্যাণমুখী হবে, তারা রাজনীতিমুখী হবে, জনগণমুখী হবে, দেশের প্রবৃদ্ধি বা উন্নয়নমুখী হবে। তারা নিজেদের মানে সম্পদ আত্মসাৎমুখী হবে না। এটা আমাদের প্রত্যাশা। তাহলে দেখবেন যে আমাদের যে এখন রেমিটেন্সের যে ফ্লো, এটা কয়েক গুণ বেড়ে গেছে। কারণ দেখেন বিতুল, আমি একটা বিষয় বলি, আমরা কিন্তু খুব রিস্কি জোনে থাকি। কারণ আমরা একটা মাত্র ক্ষেত্র, যেটা হচ্ছে গার্মেন্টস, এই গার্মেন্টস এর উপরে কিন্তু আমরা ভর করে থাকি। কিন্তু গার্মেন্টসটা কিন্তু অনেক বছর ধরে চলছে, কিন্তু এটারও তো একটা মানে সাস্টেনেবিলিটি কতদিন থাকবে উই ডোন্ট নো। আমাদের কিন্তু অন্যান্য ফরেন এক্সচেঞ্জ আর্নিং এর বিশেষ কোনো ক্ষেত্র গড়ে ওঠে নাই। আমাদের এক্সপোর্টের অন্যান্য সাবস্টিটিউট গুলো ওইভাবে আমরা সামনে দেখতে পাই না। জি। তারপরে ধরেন ফ্রিল্যান্সিংটা, এটা হয়তো এখন একটু মানে বুস্ট আপ হয়েছে। এসব দিকে যদি গভর্নমেন্ট মনোযোগ দেয়, তাহলে দেখবেন যে আপনি আপনার ফরেন কারেন্সি আর্নিংটা আসছে। আর নচেত শুধুমাত্র আমরা রেমিটেন্স ফ্লোর উপরে যখন বসে থাকবো, তখন আমাদের আমাদের পথটা সংকুচিত হবে। এবং যদি কোনো কারণে রেমিটেন্স ফ্লো কমে যায়, তখন দেখবেন যে আমরা আবার রিস্কে পড়বো। সুতরাং গভর্নমেন্টকে ফরেন কারেন্সি আর্নিং এর দিকে সার্বিকভাবে, সর্বতোভাবে, সর্বদিকে খেয়াল রাখতে হবে।
আপনি যেমনটা বলছিলেন যে প্রাইভেট সেক্টরগুলো এগিয়ে আসছে না, প্রাইভেট সেক্টরগুলো যতটা আসলে প্রয়োজন অথবা যতটা চাহিদা কেন এগিয়ে আসছে না? এই যে যদি বিভিন্ন ভাষা শেখায়, অথবা যদি যে দক্ষতাগুলো প্রয়োজন বিদেশে কাজ করতে যারা যাবেন তাদের জন্য, এই বিষয়গুলোতে ট্রেনিং কি আসলে এটি কি লাভজনক সেক্টর না আপনি মনে করছেন? কি জন্য আসছে না? না, ব্যাপার হচ্ছে যে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর, প্রথম কাজ হচ্ছে এটা গভর্নমেন্টের প্রথমত কাজটা, তারপরে প্রাইভেট সেক্টর। ওভার দ্য টাইম কিন্তু প্রাইভেট সেক্টরে কাজ হয় নাই বা গভর্নমেন্ট সেক্টরে কাজ হয় নাই সেটা নয়, সেটা আমি বলছিও না, কাজ হয়েছে। কিন্তু আমাদের জনসংখ্যার যে ফ্লো এবং আমাদের যে পরিমাণ বেকারত্বের যে সাইজ, আমাদের যে পরিমাণ ইনস্টিটিউশনালাইজেশন দরকার, আমাদের যে পরিমাণ প্রতিষ্ঠান দরকার, যে পরিমাণ দক্ষ টিচার দরকার, ট্রেনার দরকার, সেটা আসলে গঠন হয় নাই। এটা হচ্ছে না তা না, আস্তে আস্তে হচ্ছে, কিন্তু এখানে মূল মনোযোগটা গভর্নমেন্টকে দিতে হবে। গভর্নমেন্ট যখন মূল মনোযোগ দিবে এবং ওই যেটা আমি বলছিলাম, যখন জনকল্যাণমুখী হবে, দেশের কল্যাণমুখী হবে, তখন আসলে এগুলা উন্নত হবে, তার আগে এগুলো হবে না। জি। এবং আরেকটি বিষয় আপনি যেটি বলছিলেন প্রণোদনার বিষয়টি, আমি যদি একটু জিজ্ঞেস করি, আপনি কি মনে করেন যে প্রণোদনাটা আসলে আরো বাড়ানো উচিত? এই বিষয়টি আপনি কিভাবে দেখেন সাইফুল হোসেন? প্রণোদনা যেটা দিয়েছে গভর্নমেন্ট, দ্যাট ইজ নট ব্যাড। হ্যাঁ, সেটা সেটা দিয়েছে কেন? কারণ তারা যেন বৈধ পথে টাকাটা পাঠায়। প্রণোদনা যেটা আছে এটা আমার মনে হয় ইট ইজ নট ব্যাড, এটা থাক। কিন্তু চ্যানেল গুলাকে আরো স্মুদেন করা হোক এবং কার্ড মার্কেট মানে হুন্ডির যে মার্কেট, হুন্ডিকে নিরুৎসাহিত করা হোক। হুন্ডি যেন না হতে পারে সেদিকে গভর্নমেন্ট যেন ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে, সেটা একটা ব্যাপার। আর হুন্ডির মার্কেটের যে রেট আর বৈধ মার্কেটের যে রেট, এই রেট যখন ইউনিফাইড হয়ে যাবে, তখন কিন্তু দেখবেন তখন তারা বৈধ পথে টাকা পাঠাতে উদ্বুদ্ধ হবে। যখনই ইউনিফাইড হবে না এবং ভোগান্তি থাকবে, তখনই তারা হুন্ডিতে মনে করবে তারা ইজিলি টাকা পাঠাতে পারবে। এক্ষেত্রে আসলে করণীয়টা কি? আপনি যেমনটা বলছিলেন যে হুন্ডির রেট এবং যদি বৈধভাবে টাকা পাঠানোর রেট যদি কাছাকাছি আনা যায়, এই 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 জায়গাটাতে সরকারের করণীয় কি? জি, দেখেন, সাইফুল হোসেন। বর্তমান সরকার ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে কিন্তু কিছু কাজ তারা অলরেডি করেছে। এই ক্ষেত্রে প্রথমত, জানেন, হুন্ডির সাথে যারা জড়িত, আমাদের দেশের শহর অঞ্চলের লোকজন জড়িত, আমাদের দেশের লোকজনই জড়িত। এবং হুন্ডির যে টাকা, এটা তো আর উড়ে যায় না, এটাও একটা চ্যানেলের মধ্য দিয়ে যায়। এবং গভর্নমেন্টের ইন্টেলিজেন্স এগুলো কিন্তু তারা জানে কারা পাঠাচ্ছে, এবং যদি তারা আইডেন্টিফাই করার চেষ্টা করে, এটাও তাদের দ্বারা সম্ভব। অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের লোকজনও তার সাথে জড়িত থাকে, ব্যাংকিং চ্যানেলও সেক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রগুলোতে গভর্নমেন্টের যে আইনগুলো আছে, প্রথমত কথা হচ্ছে আইনগুলোর যথাযথ বাস্তবায়ন এবং হুন্ডিকে নিরুৎসাহিত করা এবং শাস্তিকে এনশিওর করা, যারা হুন্ডির সাথে জড়িত থাকবে তাদের শাস্তিকে এনশিওর করা। তারপরে ধরেন, যদি যেমন বিদেশে যারা কাজ করছেন তারা যে এখানে টাকা পাঠাচ্ছেন, তাদেরও তো একটা ইনকাম ট্যাক্স ফাইল ব্যবহার করার প্রশ্ন আছে। তো অধিকাংশ ক্ষেত্রে যেহেতু তারা ইনকাম ট্যাক্স রিবেট পায়, কিন্তু তার রিবেট পেলেও তাদের যে টাকাটা আসছে এই দেশে, এই টাকাটা তো বৈধ টাকা, এটা ইনকাম ট্যাক্স ফাইলে থাকার কথা। তাদের পরিবারের যে খরচ হচ্ছে সেটা তো বৈধ টাকা থেকে খরচ হচ্ছে। কিন্তু দেখবেন যে আমাদের ডেটার অভাবে এবং আমাদের জবাবদিহিতার অভাবে এইগুলাকে নিয়মতান্ত্রিকতার মধ্যে আনা হয় না। যদি নিয়মতান্ত্রিকতার মধ্যে আনা হয় এবং যারা প্রবাসী তারাও যদি মনে করে যে তারা যদি বৈধভাবে টাকা না পাঠিয়ে অবৈধভাবে পাঠায়, হুন্ডির মাধ্যমে পাঠায় এবং তারা একটা শাস্তির মুখে পড়তে পারে, তখন দেখবেন যে তারা আবার বৈধ পথে পাঠাতে উৎসাহিত হবে। ফলে আমি মনে করি যে এটা একটা হলিস্টিক একটা ব্যাপার। সার্বিকভাবে গভর্নমেন্টকে তার আইন শৃঙ্খলাকে জোরদার করতে হবে, জবাবদিহিতাকে জোরদার করতে হবে এবং এটার উপর একটা তদারকিও রাখতে হবে। পাশাপাশি বিদেশে অনেক জায়গাতে বলছিলাম যে এক্সচেঞ্জ হাউস নাই, অনেক জায়গাতে ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ বা তাদের কোনো হাউস নাই। কিছু কিছু ব্যাংক করেছে, অনেক ব্যাংক এখনো করে নাই, কারণ অনেক এরিয়া কভার করাটাও কঠিন। এই সব দিকে মনোযোগ দিতে হবে যেন আহ, মা- মানে একজন বিদেশি সে যদি টাকা পাঠাতে চায়, সেজন্য তার কাছে কাছাকাছি কোনো জায়গা থেকে বৈধভাবে টাকা পাঠাতে চায়। অনেক প্রবাসীর সাথে আমার সংযোগ আছে ব্যক্তিগতভাবে, যেহেতু আমি ইউটিউবিং করি। আপনি জানেন যে লক্ষ লক্ষ প্রবাসী আমার সাথে পার্সোনালি জড়িত। তাদের অনেককে আমি প্রশ্ন করেছি যে তোমরা কেন হুন্ডি করে টাকা পাঠাও কেন? তো তাদের প্রশ্ন হচ্ছে যে স্যার, হুন্ডি করে টাকা পাঠানো তো সহজ, তো ইজিলি টাকা পাঠিয়ে দিলে আজকে পাঠালে একটু পরে পেয়ে যায়, কিন্তু বৈধভাবে টাকা পাঠালে আবার কোথায় পাঠাবো, কিভাবে পাঠাবো, কার কাছে দিব, কখনো কখনো পাশে এক্সচেঞ্জ হাউস থাকে না, এরকম অনেক বিষয় তাদের মধ্যে কাজ করে। ফলে বৈধভাবে পাঠানোর প্রক্রিয়াটাকেও সহজ করা একটা ব্যাপার আছে এবং জবাবদিহিতাটাকে দেশের মধ্যে এনশিওর করাটা দরকার আছে। তাহলে আপনি দেখবেন যে বৈধ পথে টাকা পাঠানোটাই মানে ইজি হচ্ছে এবং বৈধ পথে টাকার ফ্লোটা বাড়ছে। জি, সাইফুল হোসেন, আপনাকে ধন্যবাদ। আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব।
দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন সাইফুল হোসেন। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি সাইফুল হোসেন। আমরা কথা বলছিলাম প্রবাসী আয়, বাংলাদেশের অর্থনীতি, এর সম্ভাবনা এবং এর যে ঝুঁকিগুলো রয়েছে অথবা চ্যালেঞ্জগুলো রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আপনি যেমনটা বলছিলেন, আমি একটু এখানে প্রশ্ন রাখি, হুন্ডির বিষয়ে কথা বলছিলেন। এই যে হুন্ডির যে ঝুঁকি, এই বিষয়টি প্রবাসীদের মধ্যে এই সংশ্লিষ্ট সচেতনতা বৃদ্ধির কারণে বাংলাদেশের যে অ্যাম্বাসিগুলো রয়েছে বিভিন্ন দেশে, তাদের মাধ্যমে অথবা আমরা যদি বলি বিভিন্ন লোকাল কমিউনিটির মাধ্যমে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য কি কোনো উদ্যোগ সরকার নিতে পারে অথবা বাড়াতে পারে কিনা, এই বিষয়টির ব্যাপারে আপনি কি বলবেন? এটা কতটা কার্যকর হতে পারে সাইফুল হোসেন? সবসময় দেখেন, জ্ঞান এমন একটা বিষয়, জ্ঞান সবসময় মানুষকে উন্নত করে। অবশ্যই যদি মানে সচেতনতাই তো প্রথম একটা ব্যাপার। যেমন ধরেন, প্রবাসীরা যখন করোনার সময় হঠাৎ করে 250 কোটি টাকা, $250 পাঠালো এক মাসে। কেন পাঠালো? তখন তাদের ওখানে অবশ্য তাদের ভীতি কিছুটা ছিল, পাশাপাশি দেশের প্রতি তাদের তো প্রচন্ড মমত্ববোধ। তারা তো দেশকে ভালোবাসে। কিন্তু তারা, আমি একটু আগে বলেছি যে তারা অনেকক্ষণ হুন্ডির আশ্রয় নেয় এই কারণে না যে তারা দেশকে ভালোবাসে না। তারা হুন্ডির আশ্রয় নেয় এই কারণে যে তারা মনে করে এটা ইজি, এটা মানে কুইক টাকাটা পেয়ে যাচ্ছে লোকজন, রেটও তারা বেশি পাচ্ছে। প্রথমত ব্যাপার হচ্ছে যে তাদেরকে সচেতন করে তোলা দরকার। তারা প্রচন্ড দেশপ্রেমিক, দেশের বাইরে যারা থাকে তারা দেশকে প্রচন্ড ভালোবাসে। কিন্তু তাদের সচেতনতাটা সবচেয়ে বড় ব্যাপার। এই সচেতনতাটা করবে কারা? এটা মূলত গভর্নমেন্টকে স্টেপ নিতে হবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সচেতন করার চেষ্টা করছি। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, গভর্নমেন্ট মাল্টিপল ওয়েতে তাদেরকে সচেতন করতে পারে। দেখেন, সচেতনতা হলে তারা বুঝবে যে হ্যাঁ, এই টাকাটা দেশের কাজে লাগবে, বৈধ চ্যানেলে গেলে এটা রিজার্ভ বৃদ্ধিতে হেল্প হবে, এটা অনেক কিছু হবে। কিন্তু এই সচেতনতা যখন তাদের না থাকে, তখন তারা মনে করে হুন্ডিতে হোক আর যা হোক, তাদের সমস্যা কি? তারা তো মনে করছে টাকাটা তো দেশেই আসছে। কিন্তু তারা একটা জিনিস বুঝছে না যে হুন্ডিতে আসলে কিন্তু ডলারটা ট্রান্সফার হয়ে আমাদের দেশে আসছে না, আমরা আমাদের দেশে টাকা পাচ্ছি। কিন্তু যখন আপনি বৈধ চ্যানেলে আসছে, তখন কিন্তু এখানে ডলারটা আসছে। ফলে প্রচারণা খুব বড় একটা ব্যাপার, তাদের মাথায় এই নলেজটা ঢুকানো। তাদের বারবার এটাকে, মানে প্রথম কথা হচ্ছে সচেতন করা পজিটিভলি, এটা দেশপ্রেমের একটা অংশ। সেকেন্ড ব্যাপার হচ্ছে তাদেরকে মানে বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসা। তাদেরকে ভয় দেখানোরও ব্যাপার আছে যে তোমরা যদি হুন্ডিতে না আনো, তাহলে একসময় কিন্তু তোমাদের জবাবদিহিতার মধ্যে আসতে হবে। তো এই কাজটা কে করবে? এটা তাদের কানে তো পৌঁছাতে হবে। তো পৌঁছাতে হলে এটা সরকারকে থ্রু ডিফারেন্ট মিডিয়া, থ্রু টেলিভিশন চ্যানেল, থ্রু সার্কুলার্স, মানে থ্রু রেডিও, এটা প্রচার করতে হবে। এবং বিশেষ করে যেটা আপনি একটু আগে বললেন যে বিদেশে আমাদের যে এম্বাসি গুলো আছে, তাদের অনেক বড় দায়িত্ব এখানে আছে। কিন্তু বিদেশের যে এম্বাসি গুলা, তারা দেখা যাচ্ছে প্রবাসে যারা থাকে, তাদের ভিসা সংক্রান্ত ইস্যু, পাসপোর্ট সংক্রান্ত ইস্যুতেও তারা তাদের সাথে দুর্ব্যবহার করে। তাদের মনে করে যে ওরা ওখানে রাজা আর প্রবাসীরা হচ্ছে মানে প্রজা। আসলেই প্রজা হোক আর যাই হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে তারা তো তাদেরকে সেবা দিবে। এই মানে যারা প্রবাসে বিশেষ করে রাষ্ট্রদূতরা আছেন, প্রজাতন্ত্রের যারা কর্মী আছেন, তাদের এই রেমিটেন্স সংগ্রহ, রেমিটেন্সের ব্যাপারে সচেতনতার ক্ষেত্রে তাদের অনেক বড় ভূমিকা নেওয়ার আছে, কিন্তু সেই ভূমিকাগুলো তারা নিচ্ছে না, আমি যেটা মনে করি। এবং গভর্নমেন্টকে ওই অফিসারদেরকেও জবাবদিহিতার মধ্যে আনা দরকার, তাদের টার্গেট সেট করে দেওয়া দরকার। তাদেরকেও প্রশিক্ষিত করা দরকার যে তারা দেশের অর্থনীতি বিনির্মাণে প্রবাসীদের অর্থ কিভাবে ব্যবহার করা যেতে পারে এবং প্রবাসীদের অর্থ ফ্লোটাকে কিভাবে বাড়ানো যেতে পারে, সেজন্য যেন তারা কাজ করে। জি, এবং এই ক্ষেত্রে সাইফুল হোসেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং ব্যাংকের পক্ষ থেকে আরেকটু ট্রান্সপারেন্সি দরকার কিনা, আপনি দেখেন কিনা যে প্রবাসীদের ক্ষেত্রে যারা অর্থটা পাঠাচ্ছেন বাংলাদেশে, তারাও কিন্তু আসলে জানতে চান, যেই প্রসঙ্গে আমরা আলোচনা মূলত করছি, যে কোন খাতে বাংলাদেশে কিভাবে তাদের অর্থটি ব্যয় হচ্ছে অথবা এটি কতটা কাজে লাগছে বাংলাদেশের। কারণ আমরা বিভিন্ন সময় যেটা দেখি, অর্থ পাচারের আমাদের বাংলাদেশের বিভিন্ন রাজনীতিক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ডলার পাচারের নানা ঘটনা রয়েছে। এই জায়গাগুলো আসলে তাদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি করে। তো এই ট্রান্সপারেন্সির জায়গাটা আসলে আরও বাড়ানো উচিত কিনা সরকারের পক্ষ থেকে, একইভাবে সেন্ট্রাল ব্যাংক অথবা অন্যান্য যারা এই সংশ্লিষ্ট রয়েছেন বাংলাদেশের? দেখেন, ট্রান্সপারেন্সির ব্যাপার এটা একটা ব্যাপার বটে, কিন্তু আরেকটা ব্যাপার যেটা বললেন যে কোন খাতে তাদের টাকা ব্যয় হচ্ছে, এই ট্রান্সপারেন্সি নিয়ে তাদের আসলে অতটা মাথা ব্যথা না। বরং তাদের মাথা ব্যথার জায়গা হচ্ছে যে সে যে টাকাটা পাঠাচ্ছে, এই টাকাটা তার পরিবার পাচ্ছে কিনা, তার অ্যাকাউন্টে থাকছে কিনা।
কারণ অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে স্যার, অমুক ব্যাংকের মাধ্যমে, যে গভর্নর সাহেব বলেছিলেন যে কয়েকটা ব্যাংক প্রচন্ড ঝুঁকির মধ্যে আছে, তা আমাকে প্রশ্ন করছিলেন যে স্যার, অমুক ব্যাংকের মাধ্যমে যদি আমি এখন টাকা পাঠাই, ওখানে আমার অ্যাকাউন্ট আছে, তাহলে এই টাকাগুলো যদি আমি না পাই। এবং মাঝে তো এমন ঘটনা ঘটেছে যে তারা টাকা পাঠাচ্ছে কিন্তু এখান থেকে টাকা উঠাতে পারছে না, কারণ কয়েকটা উইক ব্যাংক, যেগুলো প্রায় ভালনারেবল অবস্থার মধ্যে পড়ে গেছে, প্রায় দেউলিয়া হওয়ার মতো অবস্থার মধ্যে পড়ে গেছিল, তো সেই সব ব্যাংকগুলোর থেকে তো টাকা তারা উঠাতে পারছিল না। ফলে তাদের তো সেই সংকট আছেই। গভর্নমেন্টের ক্ষেত্রে তাদের মানে গভর্নমেন্টের ক্ষেত্র থেকে তাদেরকে যেটা এনশিওর করা দরকার, যে তোমরা যদি বৈধ পথে টাকা পাঠাও, তাহলে যে ইনসেনটিভ গভর্নমেন্ট তোমাদের জন্য ডিক্লেয়ার করেছে সেই ইনসেনটিভ তোমরা অবশ্যই পাবে, এবং তোমাদের পরিবার যে কোনো ভাবেই এই টাকা পাবে, এবং চাওয়া মাত্রই পাবে। এই এনশিওর করাটা দরকার ছিল। এবং এখানে একটা কথা বলে রাখি, যে মাঝখানে যে চরম একটা বাজে অবস্থা গেছে ব্যাংকিং সেক্টরে, বিশেষ করে ট্রাস্ট ইস্যু, এটা দেশি বিদেশি সবার ক্ষেত্রে এটা হয়েছে। এই ট্রাস্ট ইস্যু কিন্তু মানে প্রবাসীদেরকে অনেকটা ভীত করে তুলেছে, কারণ তারা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে, মাসে কত টাকাই বা পায়, সেই টাকা পাঠিয়ে যদি তারা সেই টাকা উঠাতে না পারে, পরবর্তীতে তাদের সেই টাকা যদি আটকে যায়, তাহলে তো তাদের জন্য চরম সংকট, তাদের আম ছালা দুটোই গেল। তো ফলে তাদের কিন্তু এই টাকা এনে কোথায় ব্যবহার করা হচ্ছে, এটা তাদের হেডেক হয় বলে আমার মনে হয় না। বরং এই টাকাটা তাদের অ্যাকাউন্টে থাকছে কিনা, তারা টাকাটা পাচ্ছে কিনা, তাদের টাকাটা চুরি হয়ে যাচ্ছে কিনা, তাদের টাকাটা আবার অন্যভাবে বিদেশে পাচার হয়ে যাচ্ছে কিনা, এটা একটা বিষয়। যে তারা টাকাটা পাচ্ছে কিনা, এটা হচ্ছে তাদের প্রাইমারি কনসার্ন। এবং সেকেন্ড কনসার্ন হচ্ছে তারা যে ইনসেনটিভ গভর্নমেন্ট যেটা ডিক্লেয়ার করছে সেটা পাচ্ছে কিনা। আর থার্ড কনসার্ন হচ্ছে যে হুন্ডিতে যে টাকা, যে অ্যামাউন্টটা সে পাবে, তার চাইতে এখানে বেশি পাচ্ছে নাকি সমান সমান পাচ্ছে নাকি কম পাচ্ছে। যদি কম পায়, তাহলে তখন বলবো যে আমরা কেন আমি বৈধ পথে পাঠাবো, আমি তাহলে হুন্ডিতে পাঠাবো। জি, ঠিক এই জায়গাটাতে সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক, তারা আসলে কি এই যে আপনি যে কথাগুলো বলছিলেন এই বিষয়ে পদক্ষেপ কতটুকু নিচ্ছে, অথবা তারা কতটা কার্যকর ভূমিকা রাখছে এই জায়গাটাতে? দেখেন, সেন্ট্রাল ব্যাংকের কাজ কি? সেন্ট্রাল ব্যাংক হচ্ছে ব্যাংকগুলোর গার্ডিয়ান। বর্তমান সময়ে আমি মনে করি যে সেন্ট্রাল ব্যাংকের অনেকগুলো চ্যালেঞ্জ আছে আসলে। প্রবাসীদের মানে শুধু প্রবাসীদের ইস্যু না, ব্যাংকিং সেক্টরে অনেকগুলো ব্যাংক দেউলিয়াত্মপনায় গেছে, ব্যাংকিং সেক্টরের প্রতি আস্থা চরমভাবে মানুষের নেমে গেছে। ব্যাংকিং খাতকে ঢেলে সাজানোর একটা ব্যাপার, কোনগুলাকে মার্জারে নিয়ে যাবে, কোনগুলাকে অ্যাকুইজিশনে নিয়ে যাবে, কোনগুলাকে কি করবে। তারপরে মানে কোনো ব্যাংকের ক্লাসিফিকেশন 50%-এর উপরে, কোনোটা 60%-এর উপরে, এগুলা ঠিক করবে কিভাবে, এইগুলা কিন্তু সেন্ট্রাল ব্যাংকের কনসার্ন মূলত। তো সেন্ট্রাল ব্যাংক সেই কনসার্ন আমি মনে করি যে এখন অনেকটা অ্যাড্রেস করেছে, এবং এখন আমি আবার দেখি যে ব্যাংকিং সেক্টরের উপরে ট্রাস্ট অনেকটাই ফিরে এসছে, পুরোপুরি এখনো যদিও ফিরে নাই। সেন্ট্রাল ব্যাংক তার দায়িত্ব পালন করছে, কিন্তু একটা বিষয় হচ্ছে যে সবসময় সেন্ট্রাল ব্যাংক অ্যাজ গার্ডিয়ান, তাদের কাছে আমাদের প্রত্যাশা সবসময় বেশি থাকে। কোনো একটা কমপ্লেন কেন থাকবে, সমস্ত কমপ্লেনকে তারা অ্যাড্রেস করবে, এটাই সবার প্রত্যাশা। আমি মনে করি সেন্ট্রাল ব্যাংক এখন যেভাবে এগুচ্ছে, যেমন ধরেন আপনার ইনফ্লেশন রেটও কিন্তু অনেকটাই কমেছে, আর 6 মাসের মধ্যে হয়তো এটা 8%-এর মধ্যে আসবে। তার মানে সেন্ট্রাল ব্যাংক তার রোল প্লে করছে। কিন্তু অর্থনীতি এমন একটা বিষয় যেটা কুইক ফিক্স করার কোনো কিছু নাই আসলে, ইট টেক্স টাইম। আপনি চাইলেই হঠাৎ করে হারানো ট্রাস্টকে একদিনে ফেরত আনতে পারেন না, আপনি চাইলেই কোনো একটা ভঙ্গুর অবস্থাকে একদিনে আপনি গঠন করে ফেলতে পারেন না, এটা সময় লাগে। তবে আমি মনে করি এখন যেভাবে বর্তমান গভর্নর সাহেব যেভাবে কাজ করছেন, বর্তমান সরকারের অর্থনীতি মানে যেভাবে এগুচ্ছে, একটা সময় যে হয়তো এগুলো ঠিক হবে, কিন্তু এটা একটু সময় লাগবে। এবং সবসময়ই বাংলাদেশ ব্যাংকের প্রতি প্রত্যাশা প্রবাসীদের কেন, আমাদের সবারই বেশি থাকবে, যে তারা যেটুকু কাজ করছে তার চেয়ে আরো করুক, তারা প্রবাসীর দিকে আরো নজর দিক, তারা যে ক্লাসিফাইড যে লোনের যে পাহাড়, সেটাকে কমিয়ে আনার চেষ্টা করুক, বিদেশে যে টাকা পাচার হয়ে গেছে সেই টাকাগুলা চলে আসুক, এটা তাদের কাছে আমাদের প্রত্যাশা। জি, সাইফুল হোসেন, এই যে রেমিটেন্স যে বাড়ছে বাংলাদেশে, এই রেমিটেন্স যাতে অব্যাহত থাকে এবং যাতে আরো বাড়ে, এই ক্ষেত্রে আপনি আসলে কি চ্যালেঞ্জগুলো দেখতে পাচ্ছেন এই জিনিসটা ধরে রাখার জন্য? আমি এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলি। আপনি পত্রিকায় দেখেছেন যে মাঝে এনবিআর চেয়ারম্যান একটা ব্যবসায়ী সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন। ব্যবসায়ী সম্পর্কে উনি কিছু বলেন নাই, পরে আমরা জানতে পেরেছি যে সেই ব্যবসায়ী কয়েক বছরে একাই 730 কোটি টাকা সম্ভবত, বা ডলার, আমার মানে 730টা মনে আছে আমার। তো এই মানে বিদেশ থেকে এসছে তার, এটা হচ্ছে তার রেমিটেন্স।
তো এই যে রেমিটেন্সটা এসছে, উনি এটা একটা পাবলিক একটা প্রোগ্রামে উনি এটা ডিক্লেয়ার করেছেন, এবং খানিকটা এটা ব্যঙ্গ সুরে আমি মনে করি যে এটা ডিক্লেয়ার করছেন। তখন সবার মধ্যে প্রশ্ন আসছে যে কেন, ব্যাপারটা কি, কিভাবে, কেন এটা হলো। তো অনেকেই পরবর্তীতে আবার প্রথম আলোতে এটা নিয়ে রিপোর্ট করেছে যে এটা দেখা গেল প্রতীক প্রতীক গ্রুপ নামে একটা গ্রুপ, তারা তাদের বিদেশে আয় করা টাকা এখানে পাঠিয়েছে। কিন্তু দেখেন যে এই যে রেমিটেন্স, প্রবাস থেকে আয় করা টাকা পাঠিয়েছে, এখন আমাদের এখন কিন্তু অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, প্রেক্ষাপট ঘুরে গেছে। ফলে বিদেশে অনেক কালো টাকা আমাদের এখান থেকে গেছে, যে কালো টাকাগুলো এখন বিভিন্ন চ্যানেলে এখন আবার আমাদের দেশে ফিরতে পারে। মিডল ইস্ট থেকে আগে কিন্তু প্রচুর টাকা আমাদের দেশে মানে প্রবাসী আয় আসতো। সেই প্রবাসী আয় এখন আসতেছে যুক্তরাজ্য থেকে, যুক্তরাষ্ট্র থেকে। তার মানে এখানেও দেখেন ওইরকম ইস্যুগুলো জড়িয়ে আছে, যে এটা আসলে সাদা টাকা আসছে, মানে কি টাকা আসতেছে, এটা কি আসলে প্রবাসী আয়, না আমাদের এখান থেকে টাকা যেগুলো বিদেশে গেছিল সেই টাকা আবার সেই টাকায় আবার মানে ফেরত আসছে কিনা। তো এই ব্যাপারে আমি একটু মানে অবতারণা করলাম বিষয়টা একটা কারণে, যে এই যে এনবিআর চেয়ারম্যান যে প্রসঙ্গটা পাবলিকলি বললেন, এখানে কিন্তু একটা বিষয় ঘটলো, যে যারা অনেকেই হয়তো যারা বিদেশে তো সবাই আর চোর চোর না, বিদেশে প্রচুর বাংলাদেশি বড় বড় ব্যবসায়ী আছে। মাঝে দেখবেন যে অস্ট্রেলিয়াতে একজন বাংলাদেশের বড় ব্যবসায়ী, সেখানে একজন ধনকুবের, ওখানকার পত্রপত্রিকাও সেটা নিয়ে কথা উঠছে, উনি ওখানেও প্রচুর ইনভেস্ট করেছেন, বাংলাদেশে ইনভেস্ট করতে চান। তো এরকম যারা আছেন অনেক বড় বড়, তারা কিন্তু তখন ভয়ের মধ্যে পড়ে যাবেন যে আসলে কি বাংলাদেশে আসলে কি টাকা পাঠাবো নাকি পাঠাবো না। কারণ বাংলাদেশে যদি একটু বেশি টাকা আসে, তাহলে তো মনে করবে যে বোধহয় এটা অন্য কোনো পলিটিক্যাল কোনো লিডারের টাকা এখানে চলে আসতেছে। তো ফলে এই যে একটা বিষয়, যে ধরেন বিদেশ থেকে যে টাকা আসছে, এটা কি ব্ল্যাক মানি আসছে কিনা, নাকি হোয়াইট মানি আসছে। আমি মনে করি যে এই ক্ষেত্রগুলোতে যারা খুব দায়িত্বশীল পদে আছেন। সাইফুল হোসেন, আমি একটু বলি, আহ, রেমিটেন্স বৃদ্ধির ক্ষেত্রে আপনি আসলে প্রধান চ্যালেঞ্জগুলো সামনে কি দেখছেন? রেমিটেন্স বৃদ্ধির ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি দেখছেন? রেমিটেন্স বৃদ্ধির ক্ষেত্রে এখন এখন যে মানে এখন যে পলিটিক্যাল একটা অবস্থা, এখন কিন্তু একটা আনসার্টেনিটি আছে। যদিও আমাদের ইকোনমি, আমরা বলবো যে 15-20 বছরে 15-16 বছরের যে একটা সাংঘাতিক বাজে অবস্থা ছিল, সেখান থেকে এখন একটা একটা পর্যায়ে আমরা এসেছি, ইন্টারিম টাইম এখন চলছে। কয়েকটা ভালো দিক আমাদের ইকোনমিতে ঘটেছে, সেটা কি জানেন? যেমন ধরেন, এখন কিন্তু টাকা পাচারের পরিমাণ কমে গেছে। এখন আপনার রিজার্ভ কমে একেবারে তলানিতে ঠেকছিল, সেই রিজার্ভ কিন্তু এখন আবার 2600 বিলিয়ন ডলার ছাড়িয়েছে। তার মানে এখন বেশ কিছু ভালো দিক ইকোনমিতে শুরু হয়েছে, কিন্তু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ রয়ে গেছে। কেন জানেন? কারণ যদি আমাদের ইকোনমি বলার আগে বলতে হবে যে আমাদের পলিটিক্যাল যে অবস্থা, এটা যদি স্থির না হয়, পলিটিক্যাল অবস্থার মধ্যে কিন্তু একটা দারুণ অস্থিরতা আছে। কারণ যতদিন আপনার নির্বাচিত সরকার ক্ষমতায় না আসবে, মানে আর্মি টেক ওভার করবে নাকি কি করবে, নাকি এরা আরো লম্বা সময় থাকবে, নাকি কোনো ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে চলছে, এরকম অনেকগুলো বিষয় আছে। এই বিষয়গুলো প্রবাসীদেরকে একটু দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়, এবং এটাও কিন্তু বড় একটা চ্যালেঞ্জ। এখন যেভাবে ফ্লোটা হচ্ছে, যদি দেশের মধ্যে একটা মানে মানে একটা খারাপ একটা অবস্থা তৈরি হয়, পলিটিক্যাল কোনো টার্ময়েল তৈরি হয়, তাহলে দেখবেন যে আবার প্রবাসী আয় হঠাৎ করে তখন ভাটা পড়া শুরু হয়েছে। ফলে চ্যালেঞ্জ অনেক আছে, কিন্তু মানে চ্যালেঞ্জকে উত্তরণের উপায় আছে, যে আমাদের একটা দরকার একটা স্থিতিশীল পলিটিক্যাল অবস্থা, এবং আমাদের লোকজন যারা এখন বিদেশে যেতে চাচ্ছে তাদেরকে স্কিল করে দেশের বাইরে পাঠানো, যারা ওখানে আছে তাদেরকে সেখানে সেটেল করা, এবং তারা যেন মানে কোনো পলিটিক্যাল কোনো কারণে কোনো দেশ আবার যেন তাদেরকে আমাদের দেশে ফেরত না পাঠায়। যেমন মাঝখানে মালয়েশিয়া একবার বন্ধ করে দিছিল। যেমন বর্তমান সরকারের এই সম্পর্কগুলো আছে বিভিন্ন দেশের সাথে, যে চ্যালেঞ্জগুলো মিটিগেট করার জন্য যেন তারা দেশের সাথে পররাষ্ট্র নীতি যেমন মেনটেন করে, এবং তারা যেন মানে প্রবাসীদেরকে বেশি বেশি মানে দেশে যারা এখন আছে, যারা বাইরে যেতে চায়, তাদের অল্প খরচে বেশি দক্ষতা অর্জন করায় তাদেরকে যেন বিদেশে পাঠাতে পারে। তাহলে হবে কি, মানে আমাদের প্রভাবটা বাড়বে এবং চ্যালেঞ্জগুলো আস্তে আস্তে মিটিগেট হবে। এই চ্যালেঞ্জের জায়গা থেকে এই যে রেমিটেন্সের উপর যে একটি নির্ভরশীলতা বাংলাদেশের, এটি বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে এবং কেন, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন সাইফুল হোসেন? ব্যাপার হচ্ছে, দেখেন, রেমিটেন্সের আমি একটু আগে এটা আলাপ করেছিলাম যে আমাদের কিন্তু মানে ফরেন কারেন্সি আসার 3টা মাত্র পথ।
কি কি পথ? একটা হচ্ছে আপনি এক্সপোর্ট করে তারপর আপনি ফরেন কারেন্সি আনবেন। নাম্বার 2 হচ্ছে আপনি রেমিটেন্স, যারা প্রবাসে যাচ্ছে তারা আপনার রেমিটেন্স পাঠাবে। আর নাম্বার 3 হচ্ছে ফরেন ঋণ অথবা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এই তো আপনার 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 3টা জায়গা। তো 3টা জায়গার মানে রেমিটেন্সের উপরে যে একটা নির্ভরতা, এই নির্ভরতা তো অবশ্যই আমাদের জন্য ক্ষতিকর। কারণ যদি আমাদের এক্সপোর্ট যেটা এখন চলছে, যদি এক্সপোর্ট কমে যায়, তাহলে তাহলে তখন শুধুমাত্র আমাদের রেমিটেন্সের উপর নির্ভর করতে হবে। আবার যদি রেমিটেন্সের ক্ষেত্রে যদি আমাদের কোনো বাধার সৃষ্টি হয় কোনো কারণে, যে ধরেন মিডল ইস্টে একটা বড় ওয়ার ছড়িয়ে পড়লো সারা মিডল ইস্ট জুড়ে, তখন সেখানে যারা কাজ করছে তখন তারা কাজ বন্ধ হয়ে যাবে, তারা লোক নিবে না, তারা সেখান থেকে টাকা পাঠাতে পারবে না, তখন আমরা একটা ভালনারেবল অবস্থার মধ্যে পড়বো। তো ফলে শুধুমাত্র রেমিটেন্সের উপরে নির্ভর করা এটা রিস্কি বটে, কিন্তু আমি যেটা মনে করি যে মানে ওয়ার্ল্ড পরিস্থিতিতে এবং আমাদের যে জনগণ, এই জনগণকে ইকুইপ করে যদি আমরা পাঠাতে পারি, তাহলে মানে সবসময় আউটফ্লোটা থাকে লোকের, তাহলে আমাদের ইনফ্লো অফ ফরেন কারেন্সি এটা থাকবে। আর পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে এক্সপোর্ট একটা দুটো এক্সপোর্ট সেক্টরের উপরে নির্ভর না করে আরো অনেকগুলো এক্সপোর্ট সাবস্টিটিউট আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের ফরেন ট্রানজাকশন যেটা মানে ট্রেড ইমব্যালেন্স যেটা, সেটা আস্তে আস্তে কমে আসবে। শুধুমাত্র ফরেন রেমিটেন্সের উপর আমরা আসলে নির্ভর করব না, আমাদের এক্সপোর্টের মার্কেট আমাদের এক্সপ্লোর করতে হবে এবং আমাদের ট্রেড ইমব্যালেন্সটা কমাতে হবে, সেদিকে আমাদের যথাযথ মনোযোগ দিতে হবে বলে আমি মনে করি। জি, সাইফুল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন। আমাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠান আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।